হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, তাই তো? আচ্ছা চলো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। কি? এই দাঁড়াও, লাইটটাই তো অন করা হয়নি। এইবারে দেখা যাচ্ছে, তাই তো? দেখো, এই যে আমি একটু আগে কথা বললাম, তোমরা কিন্তু কেউ আমায় তখন দেখতে পাওনি। আর এখন যে আমি বলছি কথা, তোমরা কিন্তু পরিষ্কার আমাকে দেখতে পাচ্ছ। আচ্ছা, কি পার্থক্য বলো তো এর মধ্যে? পার্থক্য কি? যেই আমি আলোটা জ্বাললাম, সুইচটা অন করলাম, তোমরা আমায় দেখতে পেলে। তার আগে তোমরা কিন্তু আমায় দেখতে পাওনি। তাহলে আমাদের চোখে দেখা যে কোনো জিনিস দেখছি, এটা পুরোটাই কিন্তু আলোর খেল। আজকে আমরা সেই আলো সম্পর্কেই জানবো। আমাদের চ্যাপ্টারের নাম আলো, লাইট। তোমরা নিচু ক্লাস থেকে পড়ে আসছো অলরেডি, তোমরা অনেক কিছুই জানো আলো সম্পর্কে। তারপরেও আমরা এই আলো চ্যাপ্টারটাকে আরও ডিটেলসে আমরা ভালো করে রেডি করব। ওকে, চলো তাহলে প্রথমেই আমরা আলো কাকে বলে সেটা দেখব। আমি কিন্তু অলরেডি বললাম যে একটা বস্তুকে দেখতে হলে যেমন আমাদের চোখ প্রয়োজন, তেমনই কিন্তু আলোরও প্রয়োজন। তা না হলে কিন্তু তোমরা খুব সহজেই আমায় দেখতে পেতে যখন আমার লাইটটা অফ ছিল। লাইট অফ থাকাকালীন তোমরা আমায় দেখতে পাওনি, তার মানে কিন্তু তোমার চোখের গুরুত্ব যতটা দেখার জন্য ঠিক ততটাই গুরুত্ব আলোর। সুতরাং এবারে আমরা দেখি আলোর সংজ্ঞাটা কি বলা যায়। আলো হলো এক প্রকার শক্তি যা চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। দর্শন অনুভূতি, আমাদের চোখে যদি দর্শন অনুভূতির সৃষ্টি না হয়, কখনোই আমরা দেখতে পাবো না। যেমনটা আমরা একটু আগে দেখলাম, যতক্ষণ পর্যন্ত আলো ছিল না ততক্ষণ পর্যন্ত আমাদের চোখ থাকলেও চোখের মধ্যে দর্শন অনুভূতির সৃষ্টি হচ্ছিল না। সুতরাং দর্শন অনুভূতির সৃষ্টি যদি হয়, তখনই আমরা দেখতে পাবো। আর এই দর্শন অনুভূতির সৃষ্টি করে কে? আলো। সুতরাং সহজ কথায় যদি আমাদের জিজ্ঞাসা করা হয় আলো কাকে বলে, তাহলে আমরা এক কথায় একদম সিম্পল বাক্যে উত্তর দেব, আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। এবারে আমরা ছোট্ট করে জেনে নেব আমরা এই চ্যাপ্টারে কি কি পড়ব। দেখো, এখানে অনেক কিছু নাম লেখা আছে। আলোর ধর্ম বলে একটা দেওয়া আছে এবং ভেতরে একটা লেখা আছে আলো। আলো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে পড়ব আলোর ধর্ম সম্পর্কে। অনেক ধর্ম আছে আলোর। দেখো, এই যে আলোর চারিদিকে যতগুলো নাম লেখা আছে সবগুলি হচ্ছে আলোর ধর্ম। প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, সমাচার, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার। টোটালি 8 ধরনের ধর্ম, 8 প্রকারের ধর্ম আমাদের আলো প্রদর্শন করে। হ্যাঁ, এর মধ্যে আমাদের সব কিছুই পড়তে হবে না, কারণ আমাদের সব কিছু সিলেবাসের মধ্যে নেই। যেগুলো আছে সেগুলোই আমরা পড়ব। এবার আমরা দেখে নেব কি কি আছে, কি কি পড়তে হবে আমাদের। প্রথমেই যেটা আছে প্রতিফলন। আলোর প্রতিফলন আমাদের জানতে হবে। এরপরে আলোর প্রতিসরণ এবং লাস্টের দিকে খুব সামান্য, খুব অল্প বিক্ষেপণ এবং বিচ্ছুরণ। এই দুটো সম্পর্কে আমাদের দেওয়া আছে বইয়ে, এগুলো আমাদের ভালো করে দেখতে হবে। বাকি সমাচার, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই 4টে ধর্ম, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। এগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে জানতে পারবে, তখন নতুন করে শিখবে এগুলো। ঠিক আছে? তো আমরা মেনলি ফোকাস করব এই 4টে জিনিস, অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। এই 4টে জিনিসকে ভালো করে বুঝবো। এবারে আমরা দেখব আলোর প্রতিফলন। ঠিক আছে? তো আলোর প্রতিফলন যদি আমরা দেখি, এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি আলোর প্রতিফলন জিনিসটা কি, তাই না? আলো, আমরা জানি আলো সবসময় সরল রেখা পথ বরাবর চলে। আলো সবসময় সোজা পথে যায়। এবারে যদি কোনো কারণবশত এই আলোর গতিপথে অন্য কোনো বাধা বা অন্য কোনো মাধ্যম চলে আসে, তখন আলোর কাছে কিন্তু সোজা যাওয়ার আর রাস্তা থাকে না, তাই না? কিভাবে যাবে? তার রাস্তায় বাধা চলে আসছে, অন্য কোনো মাধ্যম চলে আসছে, তখন কিন্তু তার গতিপথে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, তাই না? কি কি হতে পারে এখানে? দুটো জিনিস হতে পারে। এক, সে এই মাধ্যমের ভেতরে প্রবেশ করতে পারে। 2, সে এই মাধ্যমে ধাক্কা খেয়ে পুনরায় আগের মাধ্যমে চলে যেতে পারে।
একদম সিম্পল জিনিস, ভালো করে মন দিয়ে বোঝো। আলো সোজা আসছে, তার গতিপথে যদি অন্য কোনো মাধ্যম চলে আসে তখন তার কাছে দুটো রাস্তা, এক সেই মাধ্যমের ভেতরে প্রবেশ করতে পারবে, দুই ওই মাধ্যম থেকেই পুনরায় আগের মাধ্যমে ফিরে যাবে। এর মধ্যে এই যে প্রথম যেটা আমি বললাম, অর্থাৎ এর ভেতরে প্রবেশ করবে, এই ধর্মকে আমরা বলি প্রতিসরণ। যখন আমরা প্রতিসরণ পড়ব তখন আমরা আরও ডিটেলসে পড়ব। কিন্তু যখন এই মাধ্যমে ধাক্কা খেয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসবে, আলোর এই ধর্মকে আমরা বলি প্রতিফলন। বোঝা গেল? তাহলে আলোর গতিপথে যদি অন্য কোনো মাধ্যম চলে আসে তাহলে আলো কি করে, পুনরায় যদি বাধাপ্রাপ্ত হয়ে আগের মাধ্যমেই ফিরে যায় তখন আমরা বলবো কি, আলোর এই ধর্মকে প্রতিফলন। ক্লিয়ার? এবারে এই যে তল যেখানে এসে ধাক্কা খেলো, যার ফলে আমাদের প্রতিফলন হলো, ধরো প্রতিসরণ হচ্ছে না, প্রতিসরণ আমরা এখনো জানি না, আমরা পরে পড়ব, ঠিক আছে? যদিও জানি আমরা, তারপরে আমরা এখন ধরে নিচ্ছি প্রতিসরণ আমরা জানি না, আমরা প্রতিফলন পড়ছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে আমার এমন কিছু করতে হবে যাতে এই প্রতিসরণকে আটকানো যায়, তাই না? কিভাবে আটকাতে পারবো? তার জন্য আমাকে এই যে মাধ্যমটা নিয়েছি, এই মাধ্যমের নিচে আমি করলাম কি, কোনো অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দিয়ে দিলাম। অস্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, এগুলো তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো, তাই না? আমি যদি এখানে একটা অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দিয়ে দিই তাহলে কিন্তু আমি আলোকে আর এই দিকে আসতে দিলাম না, তাকে আমি বাধা দিলাম এদিকে আসতে। তখন আলোর কাছে কিন্তু একটাই রাস্তা, পুনরায় আগের মাধ্যমে ফিরে যাওয়া, তাই না? এবারে যখন আমরা এইভাবে একটা সংস্থা বা এইভাবে একটা মাধ্যম তৈরি করলাম যার নিচের দিকে বাধাপ্রাপ্ত দেওয়ার জন্য স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দেওয়া আছে, এই যে একে আমরা তখন বলবো কি, প্রতিফলক। প্রতিফলক, যেখানে প্রতিফলন হয়, যেখানে আমাদের প্রতিফলনটা হয় তাকে আমরা বলবো কি, প্রতিফলক। এবারে এই প্রতিফলক অনেক রকমের হয়। আমি যেটা দেখালাম এটা হচ্ছে একদম সমান্তরালভাবে আছে, সোজা প্লেন আছে, সমতল আছে। যদি এটা সমতল না হয়ে অন্য কোনো শেপ হতে পারে, আঁকা বাঁকা এলোমেলো হতে পারে, এইভাবেও প্রতিফলক হতে পারে, সেখানে এসে আলো পড়তে পারে, তাই না? আমি যদি এখানে ঘিরে দেই তাহলে সেক্ষেত্রেও কি হবে, আলো পুনরায় আগের মাধ্যমে ফিরে যাবে। কিন্তু যখন আমাদের এই সারফেসটা ফ্ল্যাট হবে, অর্থাৎ সমতল হবে, তখন আমরা এই প্রতিফলককেই বলি কি, দর্পণ। কি বলি? দর্পণ বলি। বোঝা গেল? তাহলে যখন আমাদের প্রতিফলকটা ফ্ল্যাট হবে তখন আমরা তাকে কি বলি, দর্পণ বলি। অর্থাৎ দর্পণ কিন্তু এক প্রকারের প্রতিফলক, অর্থাৎ ওখানে কি হয়, প্রতিফলন হয়। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, তো দর্পণ জিনিসটা জানলাম। তাহলে দর্পণে যদি আমাদের আলো এসে পড়ে তাহলে আলো কি হবে, আলো প্রতিফলিত হয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে যাবে, তাই তো? এবং আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতিত রশ্মি, তাই না? দেখো, আমি যদি বলি এই যে আলোটা এসে পড়ছে একে আমরা বলি কি, আপতিত রশ্মি। এগুলো সবই তোমরা জানো, আমি তাও একবার রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না থাকে। এই যে রশ্মি যেটা আমাদের ধাক্কা খেয়ে পুনরায় আগের মাধ্যমে চলে গেল, একে আমরা বলি কি, প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এবং এই যে প্রতিফলক বা দর্পণ যেখানে এসে আলোটা পড়লো, এই বিন্দুটাকে আমি বলবো কি, পার্টিকুলার এই বিন্দুকে আমরা বলবো কি, আপতন বিন্দু। আপতন বিন্দু। আর এই আপতন বিন্দুর ওপর অঙ্কিত এই যে সোজা দাগটা আমি টানলাম, এটাকে আমরা বলবো অভিলম্ব। এটাকে আমরা কি বলবো, অভিলম্ব বলবো। এবং এই অভিলম্ব আপতিত রশ্মির সঙ্গে যে কোণ করেছে তাকে আমরা বলি কি, আপতন কোণ। আপতন কোণ। এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণ করেছে তাকে আমরা বলি কি, প্রতিফলন কোণ। যা কিছু বললাম এখান পর্যন্ত সবই কিন্তু আমাদের পুরনো জিনিস রিক্যাপ করলাম, এখনো আমরা নতুন জিনিসে প্রবেশ করিনি। বুঝা গেল? এবারে আমরা প্রবেশ করব নতুন জিনিসে, যেটা আমাদের নতুন এখান থেকে শিখবো, সেটা হচ্ছে এই দর্পণ। অর্থাৎ যেখানে এসে আলোটা পড়ার পর প্রতিফলন ঘটবে। তাহলে দর্পণে কি হয়, দর্পণে প্রতিফলন হয়। এটা আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। দর্পণে কি হয়, আলোর প্রতিফলন হয়। কেন হয়? কারণ আমি দর্পণে কি করি না, দর্পণের নিচের দিকটাকে আমি একটি অস্বচ্ছ মাধ্যম দিয়ে ঘিরে দিই, যার জন্য আলো আর পরের মাধ্যমে প্রবেশ করতে পারে না।
বোঝা গেল? তাহলে এরপরে আমি দেখে নেব দর্পণ জিনিসটা কত রকম হয় বা কি হয় সেটা একটু দেখে নেব। দেখো, দর্পণকে যদি আমরা দেখি, দর্পণ হয় দুই রকম। এক হচ্ছে সমতল দর্পণ, যেটা দেখলাম, আর এক হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ, গোলীয় দর্পণ। দর্পণ মানে আমি কি বললাম তাহলে? এর নিচে দিয়ে কি থাকবে? অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দেওয়া থাকবে। সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে দর্পণ আঁকার সময় একদিক আমাদের এইভাবে ঘেরে দিতে হয়। ঠিক আছে? এটার মানে কি? আমি প্রলেপ দিয়ে দিয়েছি, আলো কিন্তু ওর ভেতর দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে সমতল দর্পণ। অর্থাৎ এই যে আমাদের প্রতিফলক তল যেখানে আলোটা এসে পড়ছে, সেটা যদি সমতল হয় তাকে বলবো কি? সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ মানে কি? গোলীয় দর্পণ মানে হচ্ছে এই যে প্রতিফলক তলটা যদি আমাদের গোল হয়, কোনো গোলকের অংশ হয়। যেমন আমি যদি বলি এই একটা, আমি এর করলাম কি? এই দিকটাকে ঘিরে দিলাম, তাহলে আলো কোন দিকে এসে পড়বে? আলো এসে পড়বে এই দিকে। তাহলে এটা কি? এটা কি সমতল? এটা সমতল নয়, এটা হচ্ছে কি? গোলীয় তল। সেজন্য এটা হচ্ছে গোলীয় দর্পণ। আবার আমি এটাও করতে পারি, আমি এদিকটাকে ঘিরে দিলাম অস্বচ্ছ মাধ্যম দিয়ে, এটাও কিন্তু গোলীয় দর্পণ। কারণ কি? যেই তলে এসে আলোটা পড়বে সেটা কি? গোলীয় অংশ, গোলীয় তলের অংশ। বোঝা গেল? তাহলে এটাও গোলীয় দর্পণ আর এটাও গোলীয় দর্পণ। তার মানে বুঝতেই পারছি গোলীয় দর্পণ তাহলে দু রকমের হবে। এবং আমরা প্রত্যেকেই নামটা শুনেছি উত্তল দর্পণ, অবতল দর্পণ, তাই না? উত্তল দর্পণ, অবতল দর্পণ। এবারে একটু ভালো করে শোনো, যখন আমরা একটা গোলীয় খোলক বা গোলীয় একটা অংশ কোনো গোলক থেকে কেটে নিই, তার দুটো তল থাকে, একটা হচ্ছে ভেতরের তল আর একটা হচ্ছে বাইরের তল। এই বাইরের তলটাকে আমরা বলি উত্তল, এটাকে আমরা কি বলি? উত্তল। আর এই ভেতরের তলটাকে আমরা কি বলি? অবতল। তাহলে একটি গোলীয় অংশের কটা তল? দুটো তল। ভেতরের তলকে আমরা কি বলবো? অবতল। আর বাইরের তলকে আমরা কি বলবো? উত্তল। যখন আমাদের প্রতিফলনটা এই উত্তল তলে এসে পড়বে, উত্তল তল মানে কি? এই তলটা এসে পড়বে। অর্থাৎ আলো যদি আমাদের উত্তল তলে এসে পড়ে এবং অবতল তলকে যদি আমরা অস্বচ্ছ মাধ্যম দিয়ে ঘিরে দেই, এই দর্পণকে আমরা বলবো উত্তল দর্পণ। বোঝা গেল কি বললাম? আমি উত্তল তলে কি করেছি? আলোর প্রতিফলনটা ঘটাবো। অবতল তলে আমি কি করেছি? না, অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দিয়ে ঘিরে দিয়েছি। একে আমরা বলছি কি? উত্তল দর্পণ। আবার যদি আমি উল্টোটা করি, অর্থাৎ উত্তল তলকে আমি কি করলাম? না, আমি অস্বচ্ছ প্রলেপ দিয়ে ঘিরে দিলাম এবং প্রতিফলন হতে দিলাম কোন তলকে? অবতল তলে। তাহলে এই দর্পণকে আমরা বলবো কি? অবতল দর্পণ। ক্লিয়ার? তাহলে সহজ কথায় উত্তল দর্পণের ছবি কেমন হবে? উত্তল দর্পণের ছবি হবে অবতল তলে অস্বচ্ছ কোনো মাধ্যম দিয়ে আমি প্রলেপ দিয়ে দেবো। আর অবতল দর্পণ কেমন হবে? আমি উত্তল তলে কি করব? না, প্রলেপ দিয়ে দেবো, অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ দিয়ে দেবো। ক্লিয়ার? দর্পণ বোঝা গেল তাহলে? দর্পণ হচ্ছে দুই প্রকার, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই প্রকার, উত্তল দর্পণ, অবতল দর্পণ। ক্লিয়ার? বোঝা গেল? এইবারে আমাদের মেনলি এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, এই দুটো জিনিস নিয়ে পড়বো। কারণ সমতল দর্পণ আমরা অলরেডি পড়ে নিয়েছি। ঠিক আছে? সমতল দর্পণ আমরা অলরেডি পড়ে নিয়েছি, সেই জন্য আমরা শুধুমাত্র উত্তল দর্পণ, অবতল দর্পণ বা সহজ কথায় বলতে গেলে গোলীয় দর্পণ সম্পর্কে আমরা এখানে মূলত জানবো। ওকে, চলো তাহলে আমরা দেখে নেব দর্পণ তিন রকমের। এখানে সেই ছবি দেওয়া আছে, তাহলে তোমরা আমায় বলো এটা কোন দর্পণ? সবাই জানি আমরা সমতল দর্পণ। এটা কোন দর্পণ? দেখতেই পাচ্ছি উত্তল তলে আমার কাঁটা দেওয়া আছে, মানে প্রলেপ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কি? অবতল দর্পণ। আর এটা কোন দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। কেন? কারণ অবতল তলে কাঁটা দেওয়া আছে, উত্তল দর্পণে বা উত্তল তলে আমাদের কি হবে? প্রতিফলনটা হবে। সুতরাং এটা হচ্ছে উত্তল দর্পণ। আশা রাখছি তোমাদের দর্পণ সম্পর্কে, যে দর্পণ কোনটা কোন দর্পণ, এটা চিনতে আর তোমরা ভুল করবে না, তাই না? ছবি দেখলে বলতে পারবে। ওকে, বেশ, চলো এরপরে আমরা যেটা পড়লাম সেটা একটু ভালো করে দেখে নেব। ঠিক আছে? দেখো এখানে গোলীয় দর্পণ, এক হচ্ছে উত্তল দর্পণ, দুই হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলছি আমরা? যার বাইরের দিকে অর্থাৎ উত্তল তলে আলোক রশ্মির প্রতিফলন ঘটে। কোন তলে প্রতিফলন ঘটে? উত্তল তলে। উত্তল তলে আলোর প্রতিফলন ঘটবে। কোন তলকে আমি ঘিরে রেখেছিলাম? অবতল তলকে আমি ঘিরে রেখেছিলাম, তাই তো? সুতরাং আমরা উত্তল দর্পণটা বুঝে গেলাম। এরপর হচ্ছে অবতল দর্পণ বা কনকেভ মিরর। ঠিক আছে? উত্তল দর্পণকে আমরা বলি কনভেক্স মিরর, অবতল দর্পণকে বলি আমরা কনকেভ মিরর। এখানে তাহলে কি হবে? যার ভেতরের দিকে অর্থাৎ অবতল তলে আমাদের আলোক রশ্মির প্রতিফলন ঘটবে। ঠিক আছে? একে আমরা কি বলবো?
অবতল দর্পণ। ঠিক আছে, একে আমরা কি বলবো? অবতল দর্পণ। এরপরে আমরা দেখব গোলীয় দর্পণের জ্যামিতি। জ্যামিতি দেখো খুব মজাদার, একটু ভালো করে করলেই তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে শুনলেই জিনিসটা খুব ইন্টারেস্টিং, পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে, সুতরাং তোমরা একটু মন দিয়ে শোনো। প্রথমে হচ্ছে আমরা দেখবো এখানে বক্রতা কেন্দ্র। আমি আগে কি কি দেখবো সেই নামগুলো দেখে নেই। মেরু, প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ, মুখ্য ফোকাস, ফোকাস দৈর্ঘ্য। এতগুলো টার্ম আছে গোলীয় দর্পণের, এতগুলো টার্ম আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, একদম সহজ, একদম কঠিন নয়, একদম ইজি। ঠিক আছে, এর মধ্যে আমরা এখনই দেখব এটা 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 আর এটা, এই দুটোকে আমরা একটু পরে দেখব। ওকে, চলো তাহলে আমরা চলে যাই নেক্সট। দেখো এখানে আমি দুটো দর্পণ করেছি, দুটো দর্পণ ছবি এখানে আঁকা আছে, তাই না? কিছু লেখার দিকে ফোকাস করার দরকার নেই, শুধুমাত্র তোমরা দর্পণের দিকে ফোকাস করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা দর্পণ আর এটা একটা দর্পণ, কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটা কোন দর্পণ, কারণ ছবিতে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া নেই, বা প্রলেপের যেটা বললাম প্রলেপের ব্যাপারটা, এটা কিন্তু এখানে নেই। আমি এখানে বলে দিচ্ছি যে আমরা এদিকে প্রলেপ দিয়ে রেখেছি। ঠিক আছে, আমি কি করেছি? এদিকে প্রলেপ দিয়ে রেখেছি। তাহলে এটা কি দর্পণ? তাহলে এটা কোন দর্পণ? তাহলে এটা অবতল দর্পণ। এটা হয়ে গেল অবতল দর্পণ। আর এর ক্ষেত্রে কোন দিকে প্রলেপ দেওয়া আছে? এর ক্ষেত্রে প্রলেপ দেওয়া আছে এই দিকে। তাহলে এটা কোন দর্পণ? এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তল দর্পণ। ক্লিয়ার? তাহলে উত্তল দর্পণ, অবতল দর্পণ। মন দিয়ে শোনো এবারে, এই যে গোলীয় দর্পণ, সেটা আমাদের উত্তল হোক বা অবতল হোক, যেই গোলীয় খোলকের অংশ, ভালো করে মন দিয়ে শোনো, যেই গোলীয় খোলকের অংশ সেই গোলকের কেন্দ্র, অর্থাৎ আমি যদি দেখি এই যে দর্পণটা আমার আছে, অবতল দর্পণটা আছে, এটা হচ্ছে কিন্তু এই যে ডট ডট করে একটা গোলক আঁকা হয়েছে, এই গোলকের থেকে কেটে নেওয়া একটা অংশ। আমি এই গোলকের থেকে এখান পর্যন্ত কেটে নিয়েছি, যার জন্য আমি পেয়ে গেছি এই দর্পণটা, তাই না? এই যে গোলকটা আমি কল্পনা করছি, বা এই যে গোলীয় খোলকটা, এর যে কেন্দ্র, এর যে সেন্টার, এটাকে আমরা বলবো কি? বক্রতা কেন্দ্র। এটাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। সেম জিনিস এখানেও, সেম জিনিস এখানেও। এই যে আমাদের দর্পণটা আছে উত্তল দর্পণ, সেটা হচ্ছে এই যে বড় গোলকটা আছে, এই গোলকটা থেকে কেটে নেওয়া একটা ক্ষুদ্রতম অংশ, এবং এই গোলকের যে সেন্টার, যে কেন্দ্র, তাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, মনে থাকবে তাহলে বক্রতা কেন্দ্র। এবারে এই যে একটি দর্পণের মধ্যবিন্দু, একটি দর্পণের মধ্যবিন্দু, সেটা আমাদের উত্তল হোক বা অবতল হোক, এই মধ্যবিন্দুকে আমরা বলি কি না? মেরু বা পোল। মেরু বা পোল। ক্লিয়ার? তাহলে এখানে পোল কোনটা? যে পি বিন্দুটা দেওয়া আছে, পি বিন্দুটা হচ্ছে কি? পোল। বুঝা গেল? তাহলে এবারে এই পোল থেকে বা মেরু থেকে এই যে বক্রতা কেন্দ্র, এই যে দূরত্ব মেরু থেকে বক্রতা কেন্দ্র অর্থাৎ সিপি, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে আমরা কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। একই রকম ভাবে এখানে দেখো, এই যে মেরু আর এটা হচ্ছে কি? বক্রতা কেন্দ্র। এই যে দূরত্ব, একে আমরা কি বলবো তাহলে? বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে একদম সিম্পল জিনিস। এক হচ্ছে মেরু, দর্পণের মধ্যবিন্দু, ঠিক আছে? আর দ্বিতীয় কি বললাম না? বক্রতা কেন্দ্র। যেই গোলীয় খলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো কি? বক্রতা কেন্দ্র। মেরু থেকে বক্রতা কেন্দ্র, এই দূরত্বকে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? এবং এই যে একটা দাগ দেখতে পাচ্ছি, যেটা আমাদের সেন্টার অর্থাৎ বক্রতা কেন্দ্র, মেরু, দুজনকেই
টাচ করে গেছে, দুজনকেই ছেদ করে গেছে, এইটাকে আমরা বলবো কি প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। বোঝা গেল? তাহলে তাহলে দেখো আমি কি কি দেখলাম, তাহলে এখানে আমি চলে যাচ্ছি একটু আগের স্লাইডে। আমি মেরুটা দেখে নিয়েছি, প্রধান অক্ষ এটাও কিন্তু লাস্টে দেখলাম, বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এবং বক্রতা ব্যাসার্ধ, এই চারটে কিন্তু আমরা ভালোভাবে দেখে নিলাম, তাই তো? এবারে আমরা এই মুখ্য ফোকাস এবং ফোকাস দৈর্ঘ্য এই দুটো জিনিসকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। মুখ্য ফোকাস আর ফোকাস দৈর্ঘ্য। তার আগে আমি যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখে নেই। দেখো, কোনো অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে আমরা বলবো কি মেরু বা পোল। ক্লিয়ার? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর সংযোজক সরল রেখা, বক্রতা কেন্দ্র এবং মেরু, অর্থাৎ বক্রতা কেন্দ্র কোনটা সি এবং মেরু পি, সি আর পি এর যে সংযোজক সরল রেখা, অর্থাৎ এই যে রেখাটা, একে আমরা কি বলছিলাম প্রধান অক্ষ, সেটাই আমাদের এখানে লেখা আছে, যেটাকে আমরা কি বলছি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? চলো পরে কি আছে, পরে আছে বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকেই আমরা বলবো কি ওই দর্পণের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এবারে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কি বলেছি বক্রতা ব্যাসার্ধ? নিশ্চয়ই মনে আছে, বক্রতা কেন্দ্র সি এবং পোল পি, এই যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলি কি, এই দূরত্বকে আমরা বলি কি না বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারি, কেমন? দেখো লেখা আছে গোলীয় দর্পণ যেই গোলকের অংশ তার ব্যাসার্ধকেই ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। আচ্ছা, আমি যে গোলকটা কল্পনা করেছিলাম এইভাবে, তার ব্যাসার্ধ কোনটা? যদি আমাদের কেন্দ্র হয় এটা, তাহলে এটা কি না ব্যাসার্ধ। তার মানে আমি একটু ঘুরিয়ে বললাম যে যেই গোলকের অংশ তার ব্যাসার্ধ, তার মানেই কিন্তু পোল থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব। বোঝা গেল? তাকে আমরা বলছি কি না বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার তো? তাহলে তাহলে আমরা চারটে জিনিস দেখে নিলাম, আর দুটো জিনিস পড়ে আছে, ফোকাস দূরত্ব আর মুখ্য ফোকাস। ফোকাস দূরত্ব আর মুখ্য ফোকাস। এবারে আমরা ওই দুটো জিনিস একটু দেখে নেব। দেখো, মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব এটা বুঝতে হলে আমাদের একটু ভালো করে এখানটা শুনতে হবে, না শুনলে কিন্তু বুঝতে পারবে না। কি দেখতে পাচ্ছ এখানে? একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে কি দেওয়া আছে? ছবিতে একটা জিনিস লেখা আছে প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে কি? আমরা জানি প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা, এই যে এই রেখাটা, তাই না? এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এটা কি? এটা হচ্ছে পোল পি, তাই তো? অর্থাৎ সি এবং পি এর সংযোগের রেখা, তাকে আমরা কি বলি প্রধান অক্ষ। ক্লিয়ার? তাহলে এবারে আমরা ফোকাস বের করব। কিভাবে বের করব? ফোকাসটাকে বের করার একটা সিম্পল সহজ মেথড আছে। কি? যদি আমরা কোনো আলোক রশ্মি গুচ্ছকে প্রধান অক্ষের সমান্তরাল কোনো দর্পণের উপর ফেলি, আবার বলছি মন দিয়ে শুনো, যদি আমি একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল যদি আমি একগুচ্ছ আলোক রশ্মিকে ফেলি, তাহলে ওই আলোক রশ্মি গুচ্ছ দর্পণে পড়ার পর প্রতিফলিত হয়ে একটা পার্টিকুলার বিন্দুতে এসে মিলিত হয়। কি বললাম? একটা পার্টিকুলার বিন্দুতে এসে মিলিত হয়। ওই যে পার্টিকুলার বিন্দু, ওই বিন্দুকে আমরা বলবো মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। আবার বলি, মন দিয়ে শোনো। কি বললাম না, যদি আমি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে কোনো দর্পণের উপর ফেলা হয় বা দর্পণের উপর ফেলি, তাহলে কি দেখব? তাহলে দেখব দর্পণে আলোক রশ্মিগুলো পড়ার পর প্রতিফলিত হয়ে ওই প্রধান অক্ষের উপরেই, দেখো এই যে প্রধান অক্ষের উপরেই একটা বিন্দুতে এসে সমস্ত আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে। ওই বিন্দুকেই আমরা বলবো ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। বোঝা গেল কি বললাম? এবার তোমরা ছবিতে আসো। দেখো, দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রধান অক্ষ, এর সমান্তরাল রশ্মি, এটা এর সমান্তরাল, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল। এই চারটি সমান্তরাল রশ্মি আমাদের দর্পণের উপর এসে পড়েছে।
এবং এখানে পড়ার পর তারা কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই পয়েন্টে দেখো এইভাবে গিয়ে পড়েছে, এইভাবে যাওয়ার পর এইভাবে গিয়ে আবার সে এখানে এসলো, এ গেল এইভাবে, এইভাবে যাওয়ার পর এখানে প্রতিফলিত হয়ে এ আবার এখানে এসেছে। এ কি হয়েছে? এইভাবে গিয়েছে, গিয়ে এখানে এসেছে। এ কিভাবে গিয়েছে? এইভাবে গিয়েছে, আবার পুনরায় এখানে এসে মিলিত হয়েছে। তাহলে প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ওই বিন্দুকে আমরা বলছি কি তাহলে? মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু, ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? ফোকাস বিন্দু বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে ফোকাস বিন্দু মেরু থেকে কতটা দূরত্ব অবস্থান করছে, তার মানে কোন দূরত্বটা, অর্থাৎ এফপি, এই যে দূরত্বটা, অর্থাৎ মেরু এবং মুখ্য ফোকাস, মেরু এবং মুখ্য ফোকাস এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো কি? ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ক্লিয়ার? তাহলে তাহলে আমাদের কি ফোকাস বিন্দু থেকে মেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি কি? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। তাহলে আমরা যে দুটো পয়েন্ট বাকি ছিল, মুখ্য ফোকাস আর ফোকাস দৈর্ঘ্য, দুটোই কিন্তু আমরা দেখে নিলাম। ক্লিয়ার? কিন্তু এটা তো শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে, তাই না? একটু খেয়াল করে, এটা কোন দর্পণ? এটা হচ্ছে অবতল দর্পণ। আমি কিন্তু এখানে উত্তল দর্পণটা আঁকিনি। কেন আঁকিনি? নিশ্চয়ই তোমরা বুঝেছো। কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। কেমন হয়? চলো এবার সেটা দেখি। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি উত্তল দর্পণ, তাই তো? এটা কোন দর্পণ? এটা উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। এখানে একটু ভালো করে খেয়াল করো, আমি সেম কাজ করব। আগেরটা কি কাজ করেছিলাম না? প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোকরশ্মি গুচ্ছকে আমি দর্পণে ফেলেছিলাম। এখানেও আমি সেম কাজ করব। প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোকরশ্মিকে আমি সমান্তরাল করে আমি দর্পণের উপর ফেললাম। এগুলো কি? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সমান্তরাল ভাবে আমি কতগুলো আলোকরশ্মিকে গিয়ে ফেললাম। যখন আমি ফেললাম, দেখতে পাচ্ছি যে আলোকরশ্মিগুলো এখানে ধাক্কা খাওয়ার পর প্রতিফলিত হয়ে এই রশ্মি চলে যাচ্ছে এই পথ বরাবর, এ চলে যাচ্ছে এই পথ বরাবর, আবার এ চলে যাচ্ছে এই যে রশ্মিটা এসেছিল অর্থাৎ প্রধান অক্ষ বরাবর, সে চলে যাচ্ছে এই বরাবর, এ চলে যাচ্ছে এই বরাবর, এ চলে যাচ্ছে এই বরাবর। এখানে সৃষ্টি হলো বড় কনফিউশন। কি? কারণ আমরা এক্ষুনি দেখলাম যে তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হতো। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে রশ্মিগুলো যাচ্ছে, এরা জীবনেও কোথাও মিলিত হবে? কোথাও মিলিত হবে না। এদের যে ডিরেকশনগুলো এমন, এরা জীবনেও কোথাও মিলিত হবে না। যত দূরে যাবে এদের মধ্যেকার দূরত্ব আস্তে আস্তে বাড়তেই থাকবে, এরা কখনো কাছে আসবে না। এই যে আমি বললাম মুখ্য ফোকাস মানে তারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। হচ্ছে? হচ্ছে না। তখন আমরা দেখলাম কি না, একটু ভালো করে ডিপলি চিন্তা ভাবনা করলাম। কেমন জিনিসটা? আচ্ছা, এই যে রশ্মিগুলো বেড়ে যাচ্ছে, এরা জীবনেও তো মিলিত হওয়া সম্ভব নয়, কিন্তু এদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল। কি না, যেন মনে হচ্ছে প্রত্যেকটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হচ্ছে। এই যে রশ্মিটা বেরিয়ে গেছে, আমার মনে হচ্ছে যে এই রশ্মিটা ঠিক এই যে এই পয়েন্ট থেকে এই পথ বরাবর বেরিয়ে যাচ্ছে। আবার এই যে রশ্মিটা বেরিয়ে চলে যাচ্ছে এই বরাবর, তার ক্ষেত্রে মনে হচ্ছে এও যেন ঠিক এই একটা নির্দিষ্ট পার্টিকুলার বিন্দু থেকেই নির্গত হচ্ছে। এর ক্ষেত্রেও সেম, এও যেন মনে হচ্ছে এখান থেকেই নির্গত হচ্ছে। এই রশ্মির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি যেন এখান থেকে নির্গত হচ্ছে, এর ক্ষেত্রেও এখান থেকে নির্গত হচ্ছে। তখন আমরা একটা কনক্লুশন পেলাম যে এরা তো জীবনেও মিলিত হতে পারবে না, কিন্তু এরা যে বেরিয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে এদের উৎসটা সেম। এরা একটা পার্টিকুলার নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের লাস্টে এই কথা যোগ করতে হবে যে মনে হচ্ছে, কারণ এই দিকে কখনো কোনো লাইট আসবে না। কেন? কারণ আমি এই দিকে প্রলেপ দিয়েছি, এইদিকে প্রলেপ দেওয়া আছে, আমার লাইট কখনো এদিকে আসা সম্ভব নয়। তারপরেও আমাদের মনে হচ্ছে এই পার্টিকুলার বিন্দু থেকে যেন সমস্ত লাইটগুলো বেরিয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে। ব্যাস,
এটাই হলো আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসের সংজ্ঞা। না, যখন একাধিক সমান্তরাল রশ্মিগুচ্ছ, কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল, একাধিক প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো উত্তল দর্পণের উপর পড়ার পর তারা পার্টিকুলার কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে যদি আমাদের মনে হয় একটি নির্দিষ্ট কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে, আমাদের কি মনে হবে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে যদি মনে হয়, তখন ওই পার্টিকুলার বিন্দুকে আমরা বলবো কি? ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের একদম মনে রাখতে হবে এখানে যে এখানে আলোক রশ্মি মিলিত হয় না, আমাদের মনে হয় একটা পার্টিকুলার কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়। বুঝা গেল? এটা হচ্ছে কি না উত্তল দর্পণের ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। আর ফোকাস বিন্দু পেয়ে গেলে আমরা জানি ফোকাস দৈর্ঘ্য কি হয়। ফোকাস বিন্দু থেকে পোল, পোল কোনটা? এটা হচ্ছে পোল। তাহলে পিএফ মানে ফোকাস বিন্দু থেকে পোলের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বকে আমরা বলছি কি না ফোকাল লেন্থ। এই যে দূরত্বটাকে আমরা কি বলছি? ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। বোঝা গেল? তাহলে আমরা একটা দর্পণের যে জ্যামিতিক চিত্র দেখেছিলাম, যে নামগুলো দেখেছিলাম, সবগুলোই কিন্তু জানতে বুঝতে পেরে গেলাম, তাই তো? এবার আমি একটু ভালো করে দেখে নিই মুখ্য ফোকাস বা ফোকাস দৈর্ঘ্য আমরা যদি পরীক্ষায় আসে আমরা কি লিখবো। চলো প্রথমেই দেখে নিচ্ছি আমরা। তাহলে দেখো এখানে একটা মনে রাখতে হবে, উত্তল দর্পণের মুখ্য ফোকাস এবং অবতল দর্পণের মুখ্য ফোকাস তাদের সংজ্ঞা কিন্তু আলাদা হবে, তাই না? কোথায় আলাদা? চলো সংজ্ঞা দেখতে দেখতে আমরা জিনিসটা দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি অবতল দর্পণের মুখ্য ফোকাস কি আছে। দেখো, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে যদি কোনো অবতল দর্পণে পড়ে, তবে রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে ওই দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, মিলিত হয়। এখানেই পার্থক্য উত্তল দর্পণ আর অবতল দর্পণ। অবতল দর্পণে কি হয়? মিলিত হয়। ওই বিন্দুকে আমরা বলছি কি না মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি বলবো জিনিসটাকে? চলো দেখে নিই উত্তল দর্পণের ক্ষেত্রে। দেখো একদম সেম সংজ্ঞা, শুধু একটু মাত্র পার্থক্য। কোথায় পার্থক্য? চলো দেখে নিচ্ছি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো উত্তল দর্পণের ওপর আপতিত হলে বা পড়লে, আপতিত হলে মানে কি এটা একটু ভালো ভাষায় বললাম, আর পড়লে মানে আমরা নর্মাল ভাবে বললাম, ঠিক আছে? আপতিত হলে প্রতিফলনের পর এর প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে বলে মনে হয় বা নির্গত হচ্ছে বলে মনে হয়, তখন ওই বিন্দুকে আমরা বলবো কি না উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু দুটো জিনিস ভালো করে বুঝতে পারলাম, তাই তো? এবার আমরা দেখে নিচ্ছি ফোকাস দৈর্ঘ্য। একদম সিম্পল জিনিস, এটা আমাদের উত্তল অবতল দুটোর ক্ষেত্রেই সেম, তাই না? মেরু থেকে আমাদের মুখ্য ফোকাস, সেটা উত্তল হলে উত্তল, অবতল হলে অবতল। মেরু থেকে মুখ্য ফোকাস, পোল থেকে এফ, পি থেকে এফ, এই দূরত্বকে আমরা কি বলবো না ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আজকে আমরা গোলীয় দর্পণ সম্পর্কে ডিটেলসে ভালোভাবে দেখলাম। পরের দিনে আমরা দেখব এই গোলীয় দর্পণের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন হয়। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই। আচ্ছা, এই যে আমি বললাম অবতল দর্পণ উত্তল দর্পণ, দেখেছো কোথাও বাস্তবে? চলো তাহলে আজকে তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। তোমরা প্রত্যেকে দেখেছো ডিশ টিভির অ্যান্টেনা কেমন দেখতে, ঠিক এমন, তাই না? এই যে ডিশ টিভির অ্যান্টেনা, এই যে এর যে শেপ, এই শেপটা কার মতো? একটু খেয়াল করো, অবতল দর্পণ। তাহলে মনে রাখতে হবে যে ডিশ টিভির অ্যান্টেনায় ব্যবহার করা হয় অবতল দর্পণ।
বোঝা গেল? চলো আজকের ক্লাসটা তোমাদের এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে এরই পরবর্তী পার্টে নিয়ে।